আপার প্রাইমারি পরীক্ষার্থীদের স্বাগত জানাই। পরিবেশ বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা হচ্ছে। বলেছিলাম 6 থেকে 8 পর্ষদের বইগুলো যদি পড়ে নেওয়া যায় সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। তাই আমি গত ভিডিওতে ক্লাস 8-এর আলো এবং তাপ চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম। আজকে যে দুটো চ্যাপ্টার আলোচনা করব, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এবং বল এবং চাপ, এই দুটো চ্যাপ্টার কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেই তথ্যগুলো এবং কি কি সাজেস্টিভ কোশ্চেন হতে পারে তার উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এখানে যেটা জানতে হবে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে প্রথমে জানতে হবে মহাকর্ষ বল। মহাকর্ষ বল দুটো বস্তুর মধ্যে যে কতটা আকর্ষণ বল হতে পারে সেটা বের করার যেটা প্যারামিটার বা ফর্মুলা হচ্ছে যে দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, মানে m1 ইন্টু m2, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। সেইখানে লেখা আছে f সমান g ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার। আর জিটা একটা ধ্রুবক, সেই ধ্রুবকের মানটা কিন্তু মনে রাখতে হবে। ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11। 6.67 ইন্টু 10⁻11। এককটা হচ্ছে যেহেতু নিউটন, বলের একক নিউটন, আর দুটো দূরত্ব যেহেতু আছে ডি, কে আমরা ডি স্কোয়ার আছে, তাহলে মিটার স্কোয়ার। আর কেজি ইনভার্স টু, দুটো ভরের গুণফল যেটা নিচে চলে আসতো সেটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। তো এটা হচ্ছে এই যে ধ্রুবকটার মান, জির মান, বড় জি। এবারে চলে আসছি যে একটা রকেট যখন একটা বায়ুমণ্ডল ছাড়িয়ে চলে যায় কত বেগ দিতে হয়। আমাদের যে কোনো বস্তুকে এই যে বাধা পেরিয়ে বেরিয়ে যেতে গেলে দিতে হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওটা মিটার হয়ে গেছে, কিলোমিটার লিখে দিচ্ছি। 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই বেগটা যদি কোনো বস্তু পেয়ে যায় সে কিন্তু এই বাধা ছাড়িয়ে বেরিয়ে যাবে। তাহলে চলে আসি 3 নম্বর পয়েন্টে, পয়েন্টে, যে পৃথিবীর ব্যাসার্ধ কত। পৃথিবীর ব্যাসার্ধ জানাটা দরকার, কারণ অনেক সময় অভিজ্ঞতা ত্বরণ বা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে গেলে কাজে লাগবে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিলোমিটার। 6370 কিলোমিটার। চলে আসি পয়েন্টে, 1 কেজি বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা টানে তার মান কত। 1 কেজি ভরে যদি কোনো বস্তু থাকে তো সেই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মানটা হচ্ছে সবসময় 9.8 নিউটন বল দ্বারা। 9.8 নিউটন, কারণ আমাদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর 1 কেজি ভরে বস্তুর সঙ্গে আমরা ওই 9.8 গুণ করে দিলে এটাই হবে 9.8 নিউটন। তাহলে এইটা একটু মনে রাখতে হবে। যদি বলে 10 কেজি ভরে বস্তু কোশ্চেনে থাকে তাহলে 10 ইন্টু 9.8 গুণ করে দেবো। এই হচ্ছে কোশ্চেন। চলে আসি কোশ্চেন। পয়েন্টে কী রয়েছে যে অভিকর্ষ ত্বরণ থেকে কোশ্চেন থাকতে পারে। অভিকর্ষ ত্বরণ আমরা জানি, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, ছোটো জি সমান হচ্ছে gm/r²। মানে এখানে বস্তুর ভরের কোনো উল্লেখ নেই। কেন? বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। জিটা তো ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এখানে যে বস্তুর মানে ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে তার ভর কিন্তু থাকবে না। কেন? ভর নিরপেক্ষ। অভিকর্ষণ হচ্ছে স্থানভেদে হয়, অভিকর্ষণ ভরের উপর ডিপেন্ড করে না। কোন বস্তু সেই ভরের উপর ডিপেন্ড করে না, দূরত্বের উপর ডিপেন্ড করে। সেইখানে r² ডিস্টেন্স দেওয়া আছে। এই আমরা যত উঁচুর দিকে যাব তত অভিকর্ষণ মান কমে। হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠ ছাড়িয়ে যত উঁচুর দিকে যাবো তত অভিকর্ষণ মান কমবে। এইখানে আমরা দার্জিলিং গেলে অভিকর্ষণ মান কমে যায়, চাঁদে গেলে অভিকর্ষণ মান আরও অনেক কমে যায়। চাঁদে হচ্ছে অভিকর্ষণের মান পৃথিবীর তুলনায় 1/6 গুণ। পৃথিবীতে যা অভিকর্ষণ হবে চাঁদে তার 1/6 গুণ হবে। এই কারণে কোনো বস্তু চাঁদে যা, মানে পৃথিবীতে যদি ভর 6 কেজি হয়, চাঁদে ওই বস্তুটার ভর 1 কেজি হয়ে যাবে। মানে ভর নয়, ভার, ওজন। আমরা ভর বললাম না, ভর তো সব জায়গায় সমান হবে। ভর পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল। তাই ভার, যেটা ওজন আমরা বলি, সে ওজন কিন্তু পৃথিবীতে যদি 6 কেজি হয় ওটা চাঁদে গিয়ে হয়ে যাবে 1 কেজি। কেন? ভার বা ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। যেহেতু চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর তুলনায় 1/6 গুণ, তাহলে ওটা ওজনটাও 6 কেজি থেকে 1 কেজি হয়ে যাবে। তাহলে জি হয়ে গেল। এবারে চলে আসি অবাধে পতনশীল বস্তু। অবাধে যখন পতনশীল বস্তু পড়ে, যখন বাধাহীনভাবে পড়ে, তখন আমরা জানি যে একটা ভারী বস্তু এবং হালকা বস্তুকে দুটো একসঙ্গে যদি অবাধে ছেড়ে দিই, দুটো বস্তু একই সঙ্গে পড়ে। দুটো বস্তু একই সঙ্গেই পড়ে, কেন? বাধা নেই, তো দুটো বস্তু একই সঙ্গেই পড়ে।
এবারে সে যত দূরত্ব মানে যত সময় বাড়ছে তত তার বেগ বাড়বে কি? উত্তর হবে হ্যাঁ, বেগ বাড়বে। যত অপাদে হোক আর এমনি হোক, যখন যত সময় বাড়ছে নিচের দিকে নামছে, মানে সে হালকা হোক ভারী হোক একই সঙ্গে নামুক, যাই নামুক না কেন, বেগ কিন্তু অটোমেটিক্যালি বাড়বে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেগ বাড়বে। আর বেগও বাড়ে যেরকম, সেরকম দূরত্বও বাড়ে। শুধু বেগ বাড়ে নয়, দূরত্ব বাড়ে। এখানে কোশ্চেন থাকে অনেক সময় দূরত্ব বাড়ে কিনা, হ্যাঁ দূরত্ব বাড়ে। বেগ বাড়ে কিনা, হ্যাঁ বেগ বাড়ে। এবার যেটা আমরা জানি যে হালকা বস্তু এবং ভারী বস্তু, একটা পালক এবং একটা যে পাথর, দুটোকে একসঙ্গে যদি ছেড়ে দেয় দুটোই একসঙ্গে পড়বে। কেন? ওই বাধা নেই, ভারী এবং হালকা বস্তু একই বেগেই পড়ে। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেগ বাড়বে। এই কথাটা কিন্তু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেগ বাড়বে, কিন্তু দুটো ভারী এবং হালকা বস্তু একই সঙ্গে পড়বে। যাই হোক, অবাধে পতনশীল বস্তু থেকে কোশ্চেন থাকতে পারে। চলে আসছি এবারে স্থির তড়িৎ। স্থির তড়িৎ কী করে সৃষ্টি হয়? আমরা যখন দুটো বস্তুকে ঘর্ষণ করি, দুটো বস্তুকে ঘর্ষণ করলে একটা বস্তুর ইলেকট্রন অন্য বস্তুতে স্থানান্তরিত হয়ে যায়। তাহলে যেখান থেকে ইলেকট্রন স্থানান্তর হয়ে চলে এলো সেটা ক্যাটায়ন, ধনাত্মক আধানগ্রস্ত পেয়ে গেল। আর যেখানে ইলেকট্রন চলে এলো যে বস্তুতে, সেটা ঋণাত্মকগ্রস্ত হয়ে গেল। তাহলে এই যে ঋণাত্মকগ্রস্ত ধনাত্মকগ্রস্ত হয়ে গেল, এর ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে স্থির তড়িতের সৃষ্টি হচ্ছে। তাহলে স্থির তড়িৎ হচ্ছে ঘর্ষণের ফলে যে সৃষ্টি হয়। কী করে হয় বললাম? যে একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু ঘর্ষণের ফলে একজনের ইলেকট্রন অন্যজনের স্থানান্তরিত হয়ে যায়। যেখান থেকে ইলেকট্রন স্থানান্তর হয়ে চলে আসছে সেটা ধনাত্মকগ্রস্ত হয়ে যাচ্ছে, আর যে বস্তু স্থানান্তর হয়ে চলে আসছে সেটা ঋণাত্মকগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে ধনাত্মক বস্তু এবং ঋণাত্মক বস্তুর মধ্যে একটা আকর্ষণ বলে সৃষ্টি হয়। এই কারণে আমরা পশমকে কাঁচ দিয়ে ঘষলে কোনটাতে কী ধনাত্মক আধান হবে, বা বেলুনকে নিয়ে যদি মশারিতে ঘষি, বেলুন মশারিতে আটকে যায়। এই কারণে স্থির তড়িতের সৃষ্টি হচ্ছে। চিরুনিতে যখন আমরা মাথা চুল আঁচড়াই, সেখানে কাগজের টুকরো ধরার চেষ্টা করলে ধরে আটকে যায়। এগুলো সবই স্থির তড়িতের উদাহরণ। এই স্থির তড়িৎ সম্বন্ধে ধারণা দিয়েছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। হ্যাঁ, এইটা ঘর্ষণের ইলেকট্রন স্থানান্তরের ফলেও হয়, লিখে দিয়েছি। এবার এই যে কোনটাতে ধনাত্মক আধান হবে, কোনটাতে ঋণাত্মক আধান হবে, সেটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি। তাহলে ধনাত্মক ঋণাত্মক আধান চিনতে গেলে তোমাকে মনে রাখতে হবে, যারা উপর দিকে রয়েছে, মানে যারা প্রথমের দিকে রয়েছে তারা ধনাত্মক, আর যারা নিচের দিকে রয়েছে তারা ঋণাত্মক। আমি লিস্টটা দেখাচ্ছি, দেখো। পশম প্রথমে আছে, তারপরে কাঁচ, তারপরে কাগজ, তারপরে রেশম, তারপরে কাঠ, তারপরে মানুষের দেহ, ধাতব পদার্থ, ইবোনাইট। এরকম পরপর করে লিস্টটা একটু মনে রাখার চেষ্টা করো। মনে রাখলে কী হবে, যদি কোশ্চেন দেয় যে কাঁচ দিয়ে কাঠে ঘষা আছে, তাহলে কোনটাতে কী আধান তৈরি হবে? কাঁচ দিয়ে যখন কাঠে ঘষা হবে, কাঁচ যেহেতু উপরের দিকে রয়েছে, ওটা ধনাত্মক আধান তৈরি হবে, আর কাঠে হবে ঋণাত্মক আধান। যাই হোক না কেন, তাদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে। তাহলে কাঁচ এবং কাঠ হোক, যাই হোক, কাগজ এবং রেশম হোক, যেইটাতে উপরের দিকে রয়েছে সেটাতে ধনাত্মক আধান তৈরি হবে, আর যেটা নিচের দিকে রয়েছে সেটা ঋণাত্মক আধান তৈরি হবে। এবারে চলে আসছি কুলম্বীয় বল থেকে। কুলম্বীয় বল মানে এই দুটো তড়িৎ আধানের মধ্যে যে আকর্ষণ বল থাকে আমরা কুলম্বীয় বল বলবো। এই আকর্ষণ বল কার উপর ডিপেন্ড করে? সেম টু সেম মহাকর্ষ বলের মতন অনুরূপ। কি, যে আধান দুটি গুণফলের সমানুপাতিক, সেখানে ছিল ভরের গুণফলের সমানুপাতিক। এখানে যেহেতু আধান রয়েছে, তাহলে আধান দুটি গুণফলের সমানুপাতিক, Q1 × Q2, আর তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব ধরি R2, তাহলে Q1 Q2/R²। আর একটা ধ্রুবক চলে আসবে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কে, এই কেটার মানও মনে রাখতো। সেখানে যখন জি ধ্রুবক চলে এসেছিলো, জিটার মান মনে ছিলাম 6.67 × 10⁻11। এখানেও সেরকম কে এর মান হবে 9.9 × 10⁹, আর নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। একই রকম একক আমরা ওই রাশিমালা থেকে পেয়ে যাব। কে সমান হবে F/Q1 Q2, কে F/R² × Q1 Q2। সেখান থেকে একক আমরা পেয়ে যাব নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তো এই হচ্ছে মোটামুটি প্রশ্ন ছাড়া ক্রিয়াশীল বল থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এবারে কোশ্চেনগুলো কী হতে পারে? কোশ্চেনগুলো যদি আমরা দেখে নিতে পারো। প্রথমে হচ্ছে মহাকর্ষ সূত্রে গাণিতিক রূপটি একটু আলোচনা হলো। গাণিতিক রূপ হচ্ছে F সমান m1 m2 G × R²। মানে আমাদের যদি উত্তরে যদি তাকাই, তাহলে আমাদের প্রথম অপশানটাই আমরা পেয়ে যাচ্ছি, ওখানে সব কিছুই সেম টু সেম লেখা আছে। তাহলে F × m1 m2 G/R²। তাহলে 12 কোশ্চেনে চলে আসি। দুটি বস্তুর কোণের মধ্যে দূরত্ব স্থির রেখে তাদের ভর বাড়ালে আকর্ষণ বল কী হবে? তাহলে ভর যদি বাড়াই, দুটি বস্তুকে ভর যদি বাড়িয়ে দিই, তাহলে ভরের গুণফলে যেহেতু সমানুপাতিক, তাহলে ভর বাড়ালে অবশ্যই কী হবে? বাড়বে, আকর্ষণ বল বাড়বে। ভরের সঙ্গে সমানুপাতিক ভর বাড়লে বাড়বে। 13 কোশ্চেন যদি দিতে আসি, একক ভরের বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ টানের গাণিতিক রূপটি কী? তাহলে অভিকর্ষ টানে আমরা জানি G সমান Gm/R², মানে আমাদের বি অপশানটা হবে Gm/R²। অভিকর্ষ টানের রাশিমালা লিখে দিয়েছি, G সমান Gm/R², কারণ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না।
এবারে চলে আসি 14 কোশ্চেন। দুটি বস্তুকণার ভর স্থির রেখে তাদের মধ্যে যদি দূরত্ব বাড়ানো হয়, এবার দূরত্ব যদি বাড়ানো হয়, দূরত্ব বাড়ালে দূরত্বের সঙ্গে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, তাহলে কমবে। তার দূরত্ব বাড়ালে অবশ্যই আকর্ষণ বলের মান কমবে। ভর বাড়লে তো আকর্ষণ বাড়বে, দূরত্ব কমবে, কারণ আমাদের সেই সমীকরণটা মনে রাখলেই হবে। চলে আসি সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে 15 কোশ্চেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ কী হবে? অবশ্যই বাড়বে। পতনশীল বস্তুর বেগ ক্রমশ বাড়ে। যত সময় বাড়বে তত বেগ কিন্তু অবাধে পতনশীল বস্তুর বেগ বাড়বে। চলে আসি 19 কোশ্চেন। একই বস্তুকে পৃথিবীর কেন্দ্র থেকে নিয়ে গেলে বস্তুর ওজন কী হবে? পৃথিবীর কেন্দ্রের দিকে যদি নিয়ে যাই, অভিকর্ষণ মান কমবে, আর অভিকর্ষণ কমা মানে আমাদের ওজনও কিন্তু কমতে থাকবে। কেন? পৃথিবীর কেন্দ্রের দিকে যত যাব তত আর এর মান কমছে এবং অভিকর্ষণ মান কমবে। অভিকর্ষণ সবচেয়ে পৃথিবীর কেন্দ্রে শূন্য ধরা যদি হয়, তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হচ্ছে শূন্য ধরা হয়। তাহলে 19 হবে বি অপশান। কমতে চলে আসি পাহাড়ে উঠতে কষ্ট হয় কেন? পাহাড়ে উঠতে কষ্ট হয়, পাহাড়ে অভিকর্ষণের মান দিয়ে আমরা বলবো, কারণ পাহাড়ে অভিকর্ষত যে বল, অভিকর্ষ বলের মানটা আমরা বলবো যে আছে। পৃথিবীর অভিকর্ষ বলের জন্য আমরা বাধা বস্তু তার বলকে কাটিয়ে যখন ওঠার চেষ্টা করছি, সেই বল বাধা দিচ্ছে, তো এই কারণে আমরা উঠতে কষ্ট হয়। অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করছে, আর আমরা উপর দিয়ে ওঠার চেষ্টা করছি, এই কারণে আমাদের উঠতে কষ্ট হয়। 21 কোশ্চেন। বস্তুটির ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল পূর্বের তুলনায় কী হবে? তাহলে ভর দ্বিগুণ করছি, তাহলে m1 m2 ছিল, তাহলে এখানে 2m1 2m2 মানে 2 দিয়ে কত 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে উত্তর হবে অবশ্যই 4 গুণ। যেহেতু ভরের গুণফল ছিল, তাহলে এর ভর দ্বিগুণ হলো, এর ভর দ্বিগুণ হলো, 2 2 কত 4 গুণ হলো, তাহলে 21 হবে আমাদের বি অপশান। চলে আসি 23 কোশ্চেন। 22 শূন্য স্থানে একটি মুদ্রা একটি পালক একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কী হবে? তাহলে 22 শূন্য স্থানে যদি একটি মুদ্রা এবং একটি পালক উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা একই সঙ্গেই পড়বে, কারণ আমরা বলেছি 22 শূন্য মানে বাধাহীনভাবে যখন পড়ে তখন দুটোই একই সঙ্গে পড়বে। তাহলে এখানে হবে মুদ্রা এবং পালক একই সঙ্গে পড়বে, অর্থাৎ 23 সি। চলে আসি 24 কোশ্চেন। সময় বাড়ার সঙ্গে সাথে পতনশীল বস্তুর বেগ কী হবে? কোশ্চেনটা একটু আলোচনা হলো, বাড়তে থাকবে। পতনশীল বস্তু হোক আর অবাধে পতনশীল বেগ বাড়তে থাকবে। 25 কোশ্চেন। পৃথিবীতে অভিক্ষেত্রণ জি হলে চাঁদে অভিক্ষেত্রণ মান কত? আমরা বলেছি চাঁদে হচ্ছে সব অনেক কম, 1/6 গুণ হবে, তাহলে হবে 25 হবে বি অপশান, g/6। চলে আসি দুটি বস্তুকে পরস্পর ঘষলে কী হয়? আলোচনা হয় যে দুটি বস্তু পরস্পর ঘষলে একটিতে ধনাত্মক আধান সৃষ্টি হবে, একটিতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে এবং তাদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে কোন অপশানটা হবে আমাদের? তাহলে দেখি যদি নেই, আমরা দেখো প্রথম সি অপশান দিয়ে দেখাও, একটিতে ধনাত্মক আধান, অপরটিতে ঋণাত্মক আধান, এর ফলে আকর্ষণ বল সৃষ্টি হবে, তাহলে হচ্ছে 26 সি। এবারে চলে আসি 33 কোশ্চেন। কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কী হবে? তাহলে কাঁচকে যদি আমরা সিল্ক দিয়ে ঘষি, আমরা যে লিস্টে বলেছিলাম কোনটাতে ধনাত্মক আধান কোনটাতে ঋণাত্মক আধান সৃষ্টি হবে, তাহলে কাঁচ যেহেতু উপরের দিকে রয়েছে না নিচের দিকে রয়েছে তোমাকে দেখতে হবে। তাহলে আমরা কি দেখেছিলাম, কাঁচ আমাদের উপর দিকে রয়েছে, কাঁচ উপর দিকে থাকার কারণে কাঁচে ধনাত্মক আধান সৃষ্টি হবে আর সিল্কের ঋণাত্মক আধান সৃষ্টি হবে। এখানে যেহেতু বলেছে কাঁচে কী আধান সৃষ্টি হবে, তাহলে আমরা অবশ্যই বলবো কাঁচে হচ্ছে ধনাত্মক আধান। 34 কোশ্চেন। দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি পূর্বের মানে দ্বিগুণ করা হয়, দূরত্বও দ্বিগুণ করা হচ্ছে, ভরও দুটিও দ্বিগুণ করা আছে, তাহলে 2 2 4 গুণ হচ্ছে ভরের জন্য, আর দূরত্ব দ্বিগুণ করলে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, সেই 4 গুণ ভাগ হয়ে যাচ্ছে, উপরে 4 গুণ বাড়লো, নিচে আবার 4 গুণ কম বাড়লো, মানে উপর নিচে যদি আমরা দেখি তাহলে 4 4 কেটে যাবে, তাহলে কেটে গেলে তাই সমান থাকবে। আবার বলছি ভর দ্বিগুণ করছি মানে 2 2 4 গুণ হলো, আর দূরত্ব দ্বিগুণ করছি মানে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে মানে 2 4 হলো, তাহলে উপরে 4 নিচে 4 আর 4 4 কেটে গেল, তাহলে বস্তু আকর্ষণ বল কী হবে? পূর্বের মানে সমান হবে। চলে আসি 35 কোশ্চেন। একটি আধানের পরিমাণ দ্বিগুণ এবং অপরটি আধানের পরিমাণ 3 গুণ করা হলো, তাহলে একটা Q1 Q2 যে কুলম্বীয় যে বল F সমান Q1 Q2/r², তাহলে একটাকে দ্বিগুণ করা হলো 2Q1 হলো, একটা 3Q2 হলো, তাহলে 3 দিয়ে কত গুণ হলো? 6 গুণ হলো, তাহলে বলছে পূর্বের বলের তুলনায় কত গুণ হবে? উত্তর আমরা অবশ্যই বলবো 6 গুণ, তাহলে 35 সি। চলে আসে 36 কোশ্চেন। তড়িৎ আধানের নামকরণ করেন কি? তড়িৎ আধানের নামকরণ করেন আমরা এখানে কী বলবো? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তড়িৎ যে আধান বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আর স্থির তড়িৎ করেছিলাম আমরা বলে দিয়েছি, আর তড়িতের নামকরণ করেছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তাহলে 36 হবে ডি। চলে আসে 37 কোশ্চেন। 37 কোশ্চেন। জি এর মান কী হবে? জি এর মান আমরা আলোচনা করেছি, জি এর মান হচ্ছে 6.67 × 10⁻11
তাহলে এখানে যদি দেখি আমরা সি অপশানে দিয়ে দেখো ওই মানটাই লেখা আছে 6.61 বাই 10⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। 38 কোশ্চেন, এসআই পদ্ধতিতে আধানের মাপের একক কি? এটা খুব সহজ কোশ্চেন। আধানের মাপের একক হচ্ছে কুলম, এসআই পদ্ধতিতে আধান একক কুলম, আর সিজিএস পদ্ধতি ইউএসইউ। চলে আসি 39 কোশ্চেন, এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে কী হবে? তাহলে এবোনাইট একবারে নিচে রয়েছে, আমরা এবোনাইটের যে লিস্ট দিয়েছি এবোনাইট একবার নিচে রয়েছে, তাহলে এবোনাইটে কী হবে? এবোনাইটে অবশ্যই ঋণাত্মক আধান তৈরি হবে। এবোনাইটের ঋণাত্মক আধান, কারণ যে নিচে থাকবে সে হচ্ছে ঋণাত্মক আধান, আর যে উপরের দিকে থাকবে সে ধনাত্মক আধান। এবারে চলে আসি 69 কোশ্চেন, ধাতুগুলি তড়িতের সুপরিবাহী কেন? ধাতুর মধ্যে কী থাকে তার জন্য তড়িৎ পরিবাহিত হয়? অবশ্যই ধাতুর মধ্যে থাকে মুক্ত ইলেকট্রন। কঠিন পদার্থ ধাতুগুলোর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে, আর দ্রবণে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন থাকে আয়ন। দ্রবণের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে আয়ন, আর ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহের কারণ হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে এখানে হবে 69 বি, ধাতুতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। দু প্রকার স্থির তড়িতের নামকরণ করেন কে বিজ্ঞানী? দু প্রকার স্থির তড়িতের নামকরণ করেন, এখানে ফ্রাঙ্কলিন রয়েছে, তাহলে ফ্রাঙ্কলিন হবে। 70 হচ্ছে ফ্রাঙ্কলিন। এবারে চলে আসি দুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুতে, 71 কোশ্চেন, দুটি ধনাত্মক তড়িৎ বস্তুতে বায়ুতে সামান্য দূরত্বে আছে, প্রতিটি বস্তু তড়িৎ আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ক্রিয়াশীল বিকর্ষণ বল কী হবে? তাহলে তড়িৎ আধানের মান এবং মধ্যবর্তী মানে আধান দুটিকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 2 4 গুণ হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যবর্তী দিকে দ্বিগুণ করা যাচ্ছে, তাহলে আর স্কোয়ার মানে 2 4 সেই 4 হয়ে যাচ্ছে, উপরে 4 নিচে 4 4 4 কেটে যাবে, তাহলে উত্তর হবে সমান হবে, মানে একই থাকবে। তাহলে 71 আমার তাহলে কী হবে? সি অপশান একই থাকে। আবার বলছি, আধান দুটি দ্বিগুণ করা হচ্ছে মানে 2 দিয়ে 4 গুণ হচ্ছে, আর দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে মানে সেই 4 নিচে 4 হয়ে যাচ্ছে, তাহলে উপরে 4 নিচে 4 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট একই থাকছে। এবার চলে আসি 72 কোশ্চেন, একটি পরমাণু নিস্তরিত হওয়ার কারণ কী? তাহলে পরমাণু নিস্তরিত হয় কেন? তাহলে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক আধান দুজনে থাকে, আমরা প্রোটন থাকে ধনাত্মক আর ইলেকট্রন থাকে ঋণাত্মক, নিশ্চয়ই সমান সংখ্যক থাকবে প্রোটন এবং ইলেকট্রন। তাহলে এখানে যেটা হবে অপশান, প্রোটন এবং ইলেকট্রনের আধান সমান, তাহলে হবে 72 সি, প্রোটন এবং ইলেকট্রনের আধান সমান। চলে আসি 74 কোশ্চেন, এক প্রান্তে আহিত একটি কাঁচদণ্ডকে অপর প্রান্তে হাতে ধরলে তার তড়িৎ কী হবে? তাহলে এক প্রান্তে যদি একটা আহিত বস্তুকে আমরা ধরে রাখি, অপর প্রান্তে হাতে ধরে তাহলে তার তড়িৎ কি থাকবে? অবশ্যই থাকবে, থাকবে না কেন? থাকবে। 74 তাহলে হবে বি। এবোনাইট এবং ফানেল ঘষলে, এবোনাইটে ফানেল ঘষলে কী হবে? তাহলে আমরা একটু বলেছি এবোনাইটে ফানেল ঘষলে, এবোনাইট যেহেতু নিচের দিকে রয়েছে এবোনাইট ঋণাত্মকগ্রস্ত হবে, ফানেল হচ্ছে ধনাত্মকগ্রস্ত হবে, অর্থাৎ ফানেল ইলেকট্রন ছেড়ে দিবে, এবোনাইট ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে যে অপশানটা হবে, এবোনাইট ইলেকট্রন ত্যাগ করবে না, হবে না, এবং ফানেল ইলেকট্রন ত্যাগ, হ্যাঁ ফানেল ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে হবে 75 বি, ফানেল ইলেকট্রন ত্যাগ করবে, এবোনাইট ইলেকট্রন গ্রহণ করবে। গ্রিক ভাষায় অ্যাম্বার কাকে বলা হয়? গ্রিক ভাষায় অ্যাম্বার যেটা বলা হয় আমার ইলেকট্রনকে, গ্রিক ভাষায় অ্যাম্বার হচ্ছে ইলেকট্রনকে বলা হয়। 77 কোশ্চেন, টর্সন তুলা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? টর্সন তুলা আবিষ্কার করেন হচ্ছে কুলম। টর্সন তুলা যে আবিষ্কার করেন কুলম বলে একজন বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেন। 78 কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন বললে পৃথিবীর কেন্দ্রে যদি অভিকর্ষ ত্বরণ নেই, তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হবে? 0 হবে। তাহলে 78 হবে সি, পৃথিবীর কেন্দ্রে যেহেতু অভিকর্ষ ত্বরণ নাই 0, তাহলে এখানে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0, কারণ ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। বলেছিলাম বস্তুকে কত বেগ দিলে পৃথিবী অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যাবে? অভিকর্ষ ত্বরণের বাইরে চলে যেতে গেলে আমাকে বলেছিলাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মিটার নয়, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। চলে আসি পরের কোশ্চেন, 85 কোশ্চেন, কৃত্রিম উপগ্রহে বস্তুর ভার কী হবে? কৃত্রিম উপগ্রহ মানে বাধাহীনভাবে রয়েছে, সেখানে তাহলে কি হবে? আমাদের বস্তুর ভার থাকবে না, যেহেতু অভিকর্ষ ত্বরণ সেই মুহূর্তে সেই জায়গায় নাই, সেইখানে অভিকর্ষ ত্বরণ নাই মানে অবশ্যই বস্তুর ভার কী হবে? বা ওজন কী হবে? 0 হবে, কারণ কৃত্রিম উপগ্রহ যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ মান 0, তাহলে অভিকর্ষ ত্বরণের মান 0 মানে বস্তুর ভার বা ওজন 0। চলে আসে 86 কোশ্চেন, অভিকর্ষ ত্বরণের তারতম্যের জন্য বস্তু যা পরিবর্তিত হয়, অবশ্যই ওজন পরিবর্তিত হয়। অভিকর্ষ ত্বরণ হচ্ছে পরিবর্তন হলে বস্তুর ওজন পরিবর্তন, কারণ ওজন সমান ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, এইখানে বস্তুর ওজনটাই পরিবর্তন হয়, ভর পরিবর্তন হয় না, ঘনত্ব নয়, আকার নয়। বস্তুর জাড্যের পরিমাপ কার দ্বারা মাপা হয়? জাড্য হচ্ছে বস্তুর ভরের দ্বারা, কারণ যত বেশি ভর হবে তত তার জাড্য ধর্ম বেশি হবে, কারণ বেশি ভর হলে তাকে সরানো, স্থির বস্তুকে সরানো কষ্ট, আর বেশি ভর হলে গতিশীল বস্তু থামানো কষ্ট, এই কারণে ভর যত বেশি হবে তত জাড্যের পরিমাণ বেশি হবে। তাহলে 87 হচ্ছে বি। শীত তড়িতের পরীক্ষা কোন কালে করলে সবচেয়ে ভালো হবে? তাহলে শীত তড়িতের পরীক্ষা আমাদের হওয়া উচিত কোন কালে? শীতকালে, কারণ আর্দ্রতা যত কম থাকবে তত ভালো, তাহলে শীতকালে হচ্ছে পরীক্ষা সবচেয়ে ভালো।
তাহলে এখানেই আমাদের প্রশ্ন ছাড়া ক্রিয়াশীল বলের সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা হলো। কোশ্চেনগুলো কেমন হয়েছে বা কতটা ভালো একটু কমেন্ট করে জানাবেন। চলে আসি পরের চাপটা, বল এবং চাপ। বল এবং চাপের কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে? আমরা বলের যে রাশিমালা, বলের রাশিমালা আমরা জানি এফ সমান এম ইন্টু এ। এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। তাহলে ভর এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে এই ভর যত বাড়বে তত বলের মান বাড়বে, যত ত্বরণের মান বাড়বে তত বলের মান বাড়বে। আর বলের একক হচ্ছে সে হচ্ছে ডাইন, এসে হচ্ছে নিউটন। এই বলের মধ্যে যে বল থেকে বেশি কোশ্চেন থাকবে ঘর্ষণ বল থেকে। কোনো বস্তুকে যখন আমরা কোনো বস্তুর উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব তখন ওই বাধার সৃষ্টি হবে। তাহলে এইটাই হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে এবং ঘর্ষণ বলের মানটা কি, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি। তাহলে ঘর্ষণ বল সবসময় আমরা জানি কি, গতি, বস্তু যেই গতির দিকে যেতে চাইছে তার বিপরীত দিকে কাজ করে, অর্থাৎ বস্তুর গতির বিপরীত মুখে কাজ করে। এবং কিভাবে কাজ করে? দুটি তল দুটি সমান্তরালে ক্রিয়া করে, তল দুটি সমান্তরালে ক্রিয়া করে এবং বস্তুর গতির বিপরীত মুখে ক্রিয়া করে। বস্তুর যে গতি থাকবে তার বিপরীত মুখে ক্রিয়া করে এবং তল দুটি সমান্তরালে ক্রিয়া করে। এবং এদের মানটা কার সঙ্গে সমান হবে? মানটা হচ্ছে ভরের সঙ্গে সমান। যত ভর বা বেশি হবে, যত ভারী বস্তু হবে তত তার ঘর্ষণ বল বেড়ে ভরের সমানুপাতিক হবে। আর যত বল প্রয়োগ করা সত্ত্বে যত বল প্রয়োগ করে যাচ্ছে বস্তুটা স্থির হয়ে যাচ্ছে, বল প্রয়োগ করে যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বল তখনও কাজ করছে এবং সেই ঘর্ষণ বলটাকে আমরা কি বলবো? স্থির ঘর্ষণ বল। এবং সেই ঘর্ষণ বলটা যত বল প্রয়োগ করা হচ্ছে সেটাই তখন বলবো ঘর্ষণ বল। কারণ আমি সরাতে পারছি না, আমি 10 নিউটন বল প্রয়োগ করে বস্তুকে সরাতে পারছি না, স্থির হয়ে থাকছে, তাহলে এখানেই বলবো ওটা হচ্ছে তার ঘর্ষণ বল 10 নিউটন। এবার যেই মুহূর্ত পর্যন্ত সরাতে পারলাম, যেই মুহূর্তে সরানো হলো সেটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ঘর্ষণ বল। তারপরে আর ঘর্ষণ বলের মানটা আমরা বলতে কম বলবো। তো এখন যতক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির আছে এবং যেই মুহূর্তে পর্যন্ত জাস্ট স্মরণ ঘটানো সম্ভব হলো সেই মুহূর্তে মধ্যে যে বল প্রয়োগ করা হচ্ছে সেটাই হচ্ছে ওই বস্তুর দ্বারা ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা ভালো করে বোঝাচ্ছে। এখান থেকে কোশ্চেনগুলো কেমন থাকে আলোচনা করবো, পরে দেখে নিতে পারবে। চলে আসি তরলের চাপ থেকে। তরলের চাপ তিনটা বিষয়ের উপর নির্ভর করে, উচ্চতা বা গভীরতার উপর নির্ভর করে। যত গভীরতা বেশি হবে তত তার চাপ বেশি হবে, যত ঘনত্ব বেশি হবে, রো যে ডি দ্বারা লিখেছি, রো ডি বা ঘনত্ব যত বেশি হবে তরলের তত তার চাপ বেশি হবে। আর অভিকর্ষ ত্বরণের মান যত বেশি হবে তার চাপ বেশি হবে। তাহলে এইচ রো জি বা এইচ ডি জি চাপ, তরলের যে চাপের মানটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। উচ্চতা বাড়লে বাড়বে, তরলের ঘনত্ব বাড়লে বাড়বে, অভিকর্ষ ত্বরণের মান বাড়লে বাড়বে। এটা একটু মনে করার চেষ্টা করে। এবার যে বায়ুর চাপ তো আমরা জানি, বায়ুর চাপ 76.5 স্তম্ভের চাপের সমান হয়। পারস্তম্ভ চাপ যদি 76 হয়। আর যদি জল দিয়ে বলি 10.3 মিটার, জলের ক্ষেত্রে হবে 10.3 মিটার জলের চাপের সমান। আর পারদ হলে কত হবে? 76.5 স্তম্ভের চাপের সমান। আর বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, আর গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। এই বায়ুর চাপ থেকেও কোশ্চেন থাকতে পারে। এবার চলে আসি প্লবতা, যেখান থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি। এই প্লবতা মানে আমরা কোনো বস্তুকে যদি তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি, ওই তরলটা কী হবে? বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তাহলে এই প্লবতা কতটা প্লবতা নিয়ে হবে? যতটা বস্তুটা তরলটাকে অপসারিত করেছে তার ওজনের সমান হবে। অপসারিত অর্থাৎ যত পৃষ্ঠতলের আয়তন বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি পরিমাণ তরলকে সরাতে পারবে, ফলে তার প্লবতার মান বেশি হবে। এই কারণে জাহাজ অনেকটা ক্ষেত্রফল আয়তন বেশি বলে তার প্লবতার মান বেশি থাকে। আর লোহার টুকরো তার আয়তন খুবই কম হওয়ার কারণে তার প্লবতার মান কম, ফলে বস্তুটা ডুবে যায়। তাই যাই হোক, প্লবতার মানটা থেকে কী কোশ্চেন আসতে হবে? প্লবতার মান বস্তুর আয়তনের উপর ডিপেন্ড করে, আয়তন যত বাড়বে প্লবতার মান বাড়বে। তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে, যত তরলটা ঘনত্ব বেশি হবে সেই তরলে বেশি প্লবতার মান বেশি হবে। তরল যত ঘনত্ব বাড়বে তত প্লবতার মান বেশি হবে। এবার হচ্ছে প্লবতা মান থেকে ভাসনের শর্ত, কখন বস্তুটা ভাসবে, কীভাবে ভাসবে। তাহলে ভাসতে গেলে তিনভাবে হতে পারে। এক হচ্ছে কি, বস্তুর ওজন আর প্লবতার উপর ডিপেন্ড করেই আমরা ভাসনের শর্ত বলতে পারি। বস্তুর ওজন নিচের দিকে কাজ করে আর প্লবতা ঊর্ধ্বমুখী কাজ করে। অর্থাৎ প্লবতার মান যদি বেশি হয় বস্তুর ওজনের তুলনায়, প্লবতার মান যদি বেশি হয় বস্তুর ওজনের তুলনায়, তাহলে অবশ্যই বস্তুটা ভাসবে। এবং বস্তুটা যে ভাসবে আংশিক নিমজ্জিত হয়ে ভাসবে, মানে কিছুটা অংশ দেখা যাবে কিছুটা অংশ দেখা যাবে না, ডুবে থাকবে। তাহলে আংশিক নিমজ্জিত হয়ে ভাসবে কখন? যদি প্লবতার মানটা বেশি আর বস্তুর ওজনটা কম, কারণ প্লবতার মান বেশি বলে ভাসিয়ে রেখেছে। আর যদি প্লবতার মান কম হয়, বস্তুর ওজন যদি বেশি হয়, তাহলে বস্তুটা ডুবে
থাকবে, মানে ডুবে যাবে, নিচের দিকে চলে যাবে। প্লবতার মান কম, বস্তুর ওজন বেশি, স্বাভাবিক বস্তুর নিচের দিকে বেশি বলে নিচের দিকে ডুবে যাচ্ছে, চলে যাচ্ছে। এবার যদি দুটো সমান হয়ে যায়, প্লবতার মান এবং বস্তুর ওজন দুটো সমান, তখন ভাসবে, কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে, মানে ডুবে ডুবে ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত হয়ে, মানে জলের লেভেলে নিমজ্জিত হয়ে বেঁচে থাকবে, মানে কিছুটা দেখা যাবে না। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ভাসবে কখন? যদি প্লবতা এবং বস্তুর ওজন সমান হয়। তাহলে এইটাই হচ্ছে ভাসনের শর্ত। এখান থেকে কোশ্চেন থাকতে পারে। এবার কী কোশ্চেন আছে দেখা যাক, সাজেস্টিভ কী কোশ্চেন এসছে হতে পারে। দেখো 12 কোশ্চেন, প্রস্থ ছাড়া প্রস্থতল দুটির ক্ষেত্রফল যদি আমরা বাড়ে বৃদ্ধি করলে ঘর্ষণ বল কী হবে? তাহলে আমরা প্রস্থতলের ক্ষেত্রফল যদি বাড়িয়ে ফেলি, মানে ক্ষেত্রফলটা যদি বাড়িয়ে ফেলি, তাহলে আমাদের কি হতে পারে? ক্ষেত্রফল বাড়লেও ঘর্ষণ বলের মান কিন্তু আমাদের একই থাকবে, কারণ ঘর্ষণ বল হচ্ছে বস্তুর ভরের উপর ডিপেন্ড করে, ভর বাড়লে ঘর্ষণ বল বাড়বে। কারণ ঘর্ষণ বল হচ্ছে আমি যতটা মেঝের ওপর ক্রিয়া করছি, মেজও তার উপর প্রতিক্রিয়া বল তৈরি করছি। তো এটাই হচ্ছে নিউটনের থার্ড ল থেকে আমরা পাই। তাহলে এখানে ভরের উপর ডিপেন্ড করে, তাহলে এখানে হবে একই থাকবে। তাহলে 12 হচ্ছে সি। চলে আসি 13 কোশ্চেন, কোনো জায়গায় 6 কিলোগ্রাম বস্তুর ভর মানে ওজনটা দেওয়া আছে 58.68 নিউটন, তাহলে ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে অভিকর্ষ ত্বরণের মান পেতে গেলে আমরা ওই ওজনটাকে যদি আমরা ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে 58.68কে যদি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ওটা 9.78, ওই মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণের মান এটাই হয়, আমরা জানি জেনারেলি অভিকর্ষ ত্বরণের মান এসআই পদ্ধতিতে। চলে আসে 14 কোশ্চেন, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা টানে তার মান কত? 1 কেজি ভরের বস্তুকে আমরা বলেছি পৃথিবী হচ্ছে 9.8 নিউটন বল দ্বারা টানে, 9.8। আর যদি 10 কেজি হলে 10 গুণ করে দেবো, 5 কেজি হলে 5 গুণ করে দেবো। 15 কোশ্চেন, দুটি তলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যত বেশি হবে, স্থিত ঘর্ষণ বলের মান সর্বোচ্চ মান হয়, তত কী হবে? যত ক্রিয়া প্রতিক্রিয়া বল বেশি হবে, তত ঘর্ষণ বলের মানও বেশি হবে। স্বাভাবিক, আমি কি বললাম, যদি যত ভারী হবে তত বেশি প্রতিক্রিয়া বল হবে, আর প্রতিক্রিয়া বল বেশি মানে ঘর্ষণ বলও বেশি, কারণ প্রতিক্রিয়া বলটাই তো ঘর্ষণ বল হিসেবে কাজ করছে। তাহলে 15 হচ্ছে এ, বেশি হবে। যত প্রতিক্রিয়া বল হবে তত প্রতিক্রিয়া বল বেশি হবে, তত ঘর্ষণের মান সর্বোচ্চ হবে। 17 কোশ্চেন, একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে তা হলো কি? তাহলে অবশ্যই এটা ঘর্ষণ বল, টানের বিপরীত দিকে বল করে সেটা ঘর্ষণ বল। এবারে চলে আসছে 18 কোশ্চেন, খোলা পাত্রে রাখা তরলের চাপ, বায়ুর চাপ কী হয়? খোলা পাত্রে রাখা তরলের যে ওপর বায়ুর চাপ কী করে? বায়ুর চাপ কি ক্রিয়া করে? অবশ্যই আমরা কি বলবো, বায়ুর চাপ অবশ্যই ক্রিয়া করে। ক্রিয়া না করলে কি করে হবে? বায়ুর চাপ ক্রিয়া করে, খোলা পাত্রে তরলে রাখলে বায়ুর চাপ ক্রিয়া করে। স্প্রিং তুলার 19 কোশ্চেন, স্প্রিং তুলার অপর নাম কি? স্প্রিং তুলার অপর নাম আমরা হলো ডিনামোমিটার। স্প্রিং তুলার অপর নাম হচ্ছে ডিনামোমিটার, স্প্রিং তুলা। 20 কোশ্চেন, টেবিলের ওপর রাখা একটি স্থির বস্তুকে যদি টানা হয় তার ঘর্ষণ বলের মান কত হবে? তাহলে আমরা টেবিলের ওপর একটা স্থির বস্তুকে যদি টানি, তাহলে ঘর্ষণ বলের মান কার সঙ্গে সমান হবে? আমরা বলেছি ঘর্ষণ বলটা হবে স্থির, টেবিলের ওপর যখন স্থির হয়ে আছে তখন আমরা মান যে বল দ্বারা টানবো সেটাই তার ঘর্ষণ বল হবে। এখানে বলের মান যেহেতু উল্লেখ করা নেই, তাহলে এখানে স্থির অবস্থা যেহেতু রয়েছে, তাহলে এখানে আমরা কি বলবো? অবশ্যই বলবো বস্তুর ভরের সমান হবে। এবার চলে আসছি 23 কোশ্চেন, মেঝের ওপর রাখা একটা বস্তুকে 5 নিউটন বল দ্বারা টানা সত্ত্বেও বস্তুটা স্থির অবস্থায় রয়েছে। তাহলে যতটা ম্যাক্সিমাম বল প্রয়োগ করার পরেও স্থির হয়ে আছে সেটাই তার ঘর্ষণ বল হবে। তাহলে ঘর্ষণ বলের মান আমরা কত বলবো? 5 নিউটন। বলেছি বারবার যে ঘর্ষণ বলটা যে যতটা বল প্রয়োগ করা সত্ত্বেও স্থির হয়ে আছে সেটাই হচ্ছে তার ঘর্ষণ বল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার গতি না পাচ্ছে। এবারে চলে আসি 24 কোশ্চেন, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কী হবে? বলেছি প্লবতা ঘনত্বের উপর ডিপেন্ড করে, যত তরলের ঘনত্ব বেশি হবে তত প্লবতার মান বাড়বে। কোনো বস্তু যখন কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে তখন কী হবে? বস্তু যখন তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে তার নিশ্চয়ই প্লবতার বল এবং বস্তুর ওজন সমান, বস্তুর ভর সমান হবে। বলেছি প্লবতা এবং বস্তুর ভর যদি সমান হয় তাহলে অবশ্যই তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব সমান হবে, অর্থাৎ সি অপশান হবে। চলে আসি আর 26 কোশ্চেন, ঘর্ষণ বল সর্বদা কি? 26 কোশ্চেন, ঘর্ষণ বল সর্বদা কী হয়? ঘর্ষণ বল সদা গতির বিপরীত দিকে কাজ করে। আমরা বলেছি গতির অভিমুখে নয়, গতির বিপরীত দিকে ক্রিয়া করে।
চলে আসে 27 কোশ্চেন, পাত্রে তরলের গভীরতা যত বাড়বে তলের চাপ কী হবে? অবশ্যই গভীরতা বাড়লে চাপ বাড়বে, কারণ এইচ যত বাড়বে তত চাপ বাড়বে। 28 কোশ্চেন, জলে সম্পূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় একটি বস্তুর ওজন যদি 50 গ্রাম হয়, বস্তুটি যে জল অপসারিত করে তার ওজন যদি 20 গ্রাম হয়, তাহলে বস্তুটার ওজন কত? তাহলে নিমজ্জিত অবস্থায় 50 গ্রাম, আর বস্তুটা জল অপসারিত করছে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম অপসারিত যদি করে, তাহলে এইটাই হচ্ছে তার যোগ করে দিলেই বস্তুর ওজন থাকবে। তাহলে 50 আর 20 যোগ করলে 70। কেন? বস্তুটা যখন বায়ুমণ্ডলে ছিল সেটা ওজন ছিল, কিন্তু যখন জলের নিমজ্জিত করা আছে তার ওজনটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তরলটা অপসারিত করছে বলে। কতটা তরল অপসারিত করছে? 20 গ্রাম করেছে। তাহলে ওই 20 গ্রামটা অ্যাড করে দিলে বস্তুটা ওজন দাঁড়িয়ে যাবে। তাহলে 50 আর 20 যদি যোগ করি, উত্তর হবে 70 গ্রাম। উত্তর হবে আমাদের 70 গ্রাম। এটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। যতটা তরল অপসারিত করেছে সেটাই আমাদের যোগ করে জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর সঙ্গে যোগ করে দিতে হবে। চলে আসে এবার 32 কোশ্চেন, সর্ষের তেল জলে ভাসে কারণ কি? তাহলে সর্ষের তেল নিশ্চয়ই হালকা, আর জল নিশ্চয়ই ভারী, অর্থাৎ জলের ঘনত্ব বেশি, সর্ষের তেলের ঘনত্ব কম। তাহলে সর্ষের তেলের ঘনত্ব কী হবে? কম না বেশি? বেশি আছে মানে অবশ্যই কম, 32 বি। চলে আসে 33 কোশ্চেন, প্লবতা বস্তুর ওজনের সমান হলে বস্তুটি কী হবে? তো বস্তুটি বলেছিলাম সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে ডুবে ডুবে ভাসবে। চলে আসে 34 কোশ্চেন, নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ নির্ভর করে কার ওপর? নির্দিষ্ট যদি গভীরতা থাকে তাহলে আমরা তার ঘনত্বের ওপর ডিপেন্ড করে, আর তাহলে ঘনত্বের ওপর ডিপেন্ড করে, তার ঘনত্বের ওপর ডিপেন্ড করে। এবার চলে আসে 37 কোশ্চেন, বরফের আয়তনের যে অংশ জলের উপর থাকে, বরফ জলে পর্যন্ত আয়তন বেড়ে যায়, আয়তনটা কত আয়তন ভেসে থাকে? 1/12 অংশ। টোটাল যদি আমরা 12 অংশ ধরি তাহলে 11/12 অংশ ডুবে থাকে আর 1/12 অংশ ভেসে থাকে। 38 কোশ্চেন, 1000 ঘনসেমি জলের ভর কত? আমরা 1 ঘনসেমি জলের ভর হচ্ছে 1 ধরি, তাহলে আমরা 1000 ঘনসেমি হচ্ছে মানে আমরা কি বলবো? আমরা 1000 ঘনসেমি আছে মানে অবশ্যই আমরা বলবো 1000 গ্রাম বলবো। 1 ঘনসেমি জলের ভর যদি 1 গ্রাম হয় তাহলে 1000 ঘনসেমি বলবো 1000 গ্রাম, তাহলে হবে 38 এ। চলে আসে এবার পরের কোশ্চেন, 41 কোশ্চেন, একক ক্ষেত্রফলের উপর তরল যে বল প্রয়োগ করে তাকে কি? একক ক্ষেত্রফলের উপর তরল যে বল প্রয়োগ করে তাকে আমরা চাপ বলি। চাপ সমান কি বলি? বল বাই ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তা আমরা চাপ বলি। ঘাত বলবো না, ঘনত্ব বলবো না, প্লবতা বলবো না। তলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা কী হবে? বলেছি তলের ঘনত্ব যত বেশি হবে প্লবতার মান তত বাড়বে, প্লবতার মান তত বাড়বে। 43 কোশ্চেন, শহরে পানীয় জল সরবরাহ করা হয় কোন ধর্মের উপর? পানীয় জল যে সরবরাহ করা হয় তলের কোন প্লবতার ওপর, চাপের ওপর, উষ্ণতা না? ওই প্রথম পয়েন্টটা হবে দেখো, জলের সমষ্টিশীলতা ধর্মের ওপর ভিত্তি করে। এটাই হচ্ছে 43 এ, কারণ জল হচ্ছে গড়িয়ে চলে। চলে আসে 44 কোশ্চেন, তলের চাপ নির্ভর করে কার ওপর? তলের চাপ নির্ভর করে তলের ভরের ওপর না, তলের আয়তনের ওপর না, তলের গভীরতার ওপর হবে। 44 হবে সি, গভীরতার ওপর। চলে আসি 57 কোশ্চেন, বাঁধের নিচের অংশ চওড়া করা হয়। যে কোনো বাঁধ যখন দেওয়া হয় নিচের অংশ চওড়া করা হয়, উপরের অংশ সরু করা হয়। কেন? তাহলে নিচের অংশে নিশ্চয়ই গভীরতা, নিচের দিকে গভীরতা বেশি মানে কি? চাপ বেশি, আর চাপ বেশি মানে সেখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে নিচেরটা অংশটা অবশ্যই চওড়া করা হয়। তাহলে কী হবে? এখানে উপরের জলের চাপ কম, নিচের চাপ বেশি। তাহলে এটা হওয়ার সম্ভাবনা বেশি, আর বাকিগুলো হবে না। নিচের অংশের জলের চাপ কম না, এটা হবে না। তৈরির সময় নিচে বেশি জল মারে না, এটা হবে না। তাহলে উপরটাই হবে, কারণ যত গভীরতা বেশি হবে, উপর থেকে যত নিচের দিকে গভীরতা বেশি হবে তত চাপ বেশি হবে, আর চাপ বেশি হলে তাখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে উপরে এই কারণে উপরে জলের চাপ কম হবে, নিচে জলের চাপ বেশি হবে বলে এই পয়েন্টের উত্তর সঠিক উত্তর হবে। চলে আসে 58 কোশ্চেন, প্লবতা হলো তরলের কি? প্লবতা হলো তরলের ঊর্ধ্ব চাপের সমান, কারণ প্লবতা যদি উপর দিকে কাজ করে তাহলে ঊর্ধ্ব চাপের সমান। 59 কোশ্চেন, তলের চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক, ঘাত এবং বলের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কী? আমরা জানি কি বল সমান চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ সমান যদি বল বাই ক্ষেত্রফল, তাহলে আমাদের পি সমান হবে এফ বাই এ, পি সমান হবে এফ বাই এ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার 60 কোশ্চেন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জলে সাঁতার কাটতে পারে, জলের কী জন্য? জলে সাঁতার কাটতে পারে আমাদের কি হতে পারে? ঊর্ধ্বচাপের জন্য। তলের জলে ঊর্ধ্বচাপ আছে বলে সাঁতার কাটতে পারছে। 61 কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এটা আলোচনাও করেছি আমরা একটু আগে, যে একটা বাড়িতে বস্তুর ওজন যদি 50 গ্রাম হয়, জলের নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন 10 গ্রাম, তাহলে বাড়িতে বস্তুর ওজন 50 গ্রাম, বাড়িতে যেরকম থাকে, আর জলে যখন ডুবে দিচ্ছে সেটা ওজন হয়ে যাচ্ছে 40 গ্রাম, তাহলে 10 গ্রাম কমে গেল কেন? তাহলে নিশ্চয়ই এটা অপসারিত তরলের জন্য এতটা আয়তন অপসারিত করেছে, তাহলে অপসারণ করেছে 10 গ্রাম জলকে সরিয়ে ফেলেছে, তাই 10 গ্রাম যদি হয় তার আয়তন কত হবে? তাহলে 10 সিসি হবে, তাহলে উত্তর হবে 10 সিসি। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখার চেষ্টা করবে।
বায়ুতে বস্তুর ওজন 50 গ্রাম, আর জলে যখন নিমজ্জিত করে তখন 40 গ্রাম, তাহলে 10 গ্রাম কমে গেল কেন? তাহলে নিশ্চয়ই 10 গ্রামের জলকে সে অপসারিত করেছে, আর সেই আয়তনটা তাহলে 10 গ্রামের আয়তন কত হবে জলের? তাহলে 10 সি হবে, তাহলে 61 সি। চলে আসি 62 কোশ্চেন। মানুষের দেহে সবচেয়ে ভারী অংশ কোনটা? মানুষের দেহে সবচেয়ে ভারী অংশ মাথা, এই কারণে আমরা মাথা উপরের দিকে করে রাখি সাঁতার কাটার সময়। এবারে 75 কোশ্চেন, স্থির অবস্থায় ঘর্ষণের সর্বোচ্চ মান চল ঘর্ষণের বলের থেকে কম না বেশি? স্থির অবস্থায় ঘর্ষণের সর্বোচ্চ মান অবশ্যই কী হবে? চল ঘর্ষণ অপেক্ষা বেশি হবে। হ্যাঁ, স্থির অবস্থায় যে ঘর্ষণ বল সেটা অবশ্যই বেশি। আর তলের চাপ কোন দিকে কাজ করে? তলের চাপ আমরা সব দিকে কাজ করে। তলের চাপ আমরা উপর দিকে নিচের দিকে সব দিকে কাজ করে, তাহলে তলের চাপ হবে 76-এর 76-এর ডি সব দিকে কাজ করবে। আর নেই এখানে আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অ্যান্সার আলোচনা করে দেওয়া হলো। তাহলে আমাদের মোট 8-এর ক্লাসে 4টা চ্যাপ্টার কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এবং কী কী কোশ্চেন আসতে পারে আলোচনা করে দেওয়া হলো। সবার কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং জানার থাকলে জেনে নেবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।